কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চোখের কথাই মনের কথা, চোখে মনের আয়না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। নমস্কার, আমি স্বপন কুমার দেব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার সকল বন্ধুদের, সাবস্ক্রাইবারদের, শুভেচ্ছাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে এর আগের ভিডিওতে এই কথা বলেছিলাম যে গত মাসের শেষের দিকে, মানে 30শে ডিসেম্বর মঙ্গলবার, যে খালেদা জিয়া, প্রাক্তন প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশে মারা গেলেন। প্রায় 90 বছর বয়স, রোগ ব্যাধিতে ভুগে। এখন কথা হচ্ছে, আমি এটাও বলেছিলাম যে বাংলাদেশের 3 সামরিক বাহিনী তার ক্ষমতাবান পদে বসা 2 জন, পারভেজ মুশারফ প্রয়াত, আরেকজন হচ্ছে প্রয়াত মোহাম্মদ ইহসান এরশাদ। এই 2 জন কিন্তু যে মারা গেছেন, প্রয়াত এরা 2 জন, 2 প্রেসিডেন্ট বলতে পারেন। এরা ভারতে জন্ম, ভারতেই লেখাপড়া করেছেন, অথচ এরা ভারত বিদ্বেষীমূলক আচরণ করে গেছেন। আর এই যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ইনিও প্রয়াত। তিনারও কিন্তু জন্ম জলপাইগুড়ির নয়াবস্তিতে। ওনার বাবা একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করতেন, মালিকানাধীন ব্যাংকে চাকরি করতেন। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার নয়াবস্তিতে জন্ম এই খালেদা জিয়ার, এবং সেখানে তার পড়াশোনা। তারপরে দেশভাগের পর পূর্ব পাকিস্তানে চলে যায়। তারপর সেখান থেকে বাংলাদেশ যখন স্বাধীন হলো, তখন তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইনিও প্রয়াত হলেন। আমার প্রশ্ন হচ্ছে, যারা প্রত্যেকেই ভারতের জন্ম, এই যে 3 জনের নাম বললাম, এরা ভারতে পড়াশোনা করেছে, ভারতের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে এদের পরিচিতি আছে, সেইভাবেই তারা বড় হয়েছেন, মানুষ হয়েছেন। তারপরে যেই বাংলাদেশে চলে গেলেন, মানে পূর্ব পাকিস্তান যখন ভারত যখন 1947 সালে যখন ভারত ভাগ হয়ে গেল, দেশ ভাগের পর তারপর তারা চলে গেলেন রীতিমতো। তারপরে বাংলাদেশের জন্ম হলো, সেটাও ভারতের দয়াতে। বাংলাদেশ যখন করে কমে খাচ্ছে, সেটাও ভারতের দয়াতে, ভারতের আশীর্বাদে, ভারতের করুণাতে। আমি চাই ভারত যদি এই বাংলাদেশের এই যে হিন্দু নিধন, এই গত কয়েকদিনও খোকন দাস বলে একজনকে মেরে ফেলা হলো, আরেকজন ব্রজেন দাস, খুব সময় ব্রজেন মণ্ডল হবে এরকম একজন ওখানকার শান্তিরক্ষী বাহিনীতে ছিল, সেও হিন্দু বাঙালি, তাকেও মেরে ফেলা হলো, গুলি করে দিল। এরা সব নিরীহ, এরা কিন্তু কোনো কাজে, কোনো দুষ্কৃতিমূলক কাজে এরা জড়িত নয়। আরেকটা কথা হচ্ছে যে এদেরকে একটা তকমা দিয়ে দেওয়া হচ্ছে যে এই অপরাধে মারা হয়েছে, মিথ্যা কথা। আর একজন মানে কি বলবো, বাংলাদেশের একদম মানে সাম্প্রদায়িক ছাত্রনেতা, সে তো বলছে আমি একে থেকে খুন করেছি, পুলিশকে খুন করেছি, আমি থানা জ্বালিয়ে দিয়েছি, দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এটা মোহাম্মদ ইউনূসের নীতি এটা। এইবার দেখুন, আমি এই যে 3 জনের কথা বললাম, এই খালেদা জিয়ার কথা আজকে একটু বলবো। তিনিও কিন্তু ভারত বিদ্বেষীমূলক কট্টর না হলেও কিছুটা সায় তাঁর
চরিত্রে পাওয়া গেছে, তার শাসনকালে পাওয়া গেছে, তার ব্যবহারে পাওয়া গেছে। একমাত্র মুজিবুর রহমান, বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তার কন্যা হাসিনা, শেখ হাসিনা ওয়াজেদ, এরা একমাত্র ভারত বিদ্বেষী হয়নি। এরা ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে, ভারতের সমর্থনে কথাবার্তা বলেছেন, ভারতকে সমর্থন করে গেছেন। কিন্তু বাকি তিনজনের কথা বললাম, এটা কিন্তু ঠিক তার উল্টো। এই জামাত ইসলাম যখন বাংলাদেশ স্বাধীন হয়, যখন স্বাধীনতার লড়াই চলছিল, মুক্তিযোদ্ধারা যখন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করছেন, এই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই জামাত ইসলাম যে রাজনৈতিক সাম্প্রদায়িক দলটি আছে পাকিস্তানে, এই বাংলাদেশে, পাকিস্তানের জন্ম, এরা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানপন্থী এবং সম্পূর্ণ ভারত ও বাংলাদেশ বিরোধী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এরা কিন্তু কট্টরভাবে পাকিস্তানকে সাপোর্ট করেছিল এবং ভারত এবং বাংলাদেশের বিরোধিতা করেছিল। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধ লড়াইয়ের বিরোধিতা করেছিল। এদের বিরুদ্ধে এই জামাত ইসলাম লড়াই করেছিল। এই জামাত ইসলামকে টিকিয়ে রাখা হয়েছে এখনো পর্যন্ত। এবং এই জামাত ইসলামকে কিন্তু কখনো শেখ হাসিনা ওয়াজেদ ব্যান করে দিয়েছিলেন। তো তিনি বুঝতে পেরেছিলেন যে এটা হচ্ছে একটা সাম্প্রদায়িক, অবশ্যই হিন্দু বিদ্বেষী বা অন্যান্য ধর্ম বিদ্বেষী, এবং এরা হচ্ছে রেডিকাল পার্টি, মানে মৌলবাদী, কট্টর মৌলবাদী। কিন্তু খালেদা জিয়া তার ক্ষমতার জন্য একটা সময় এই জামাত ইসলামকে তার দলে স্থান দিয়েছিলেন, মানে তার দলে সঙ্গে জোট করার সুযোগ করে দিয়েছিলেন এই খালেদা জিয়া। পরবর্তীকালে তাকে তার সেই মাসুলটা গুনতে হয়েছে। তা সেই বিষয়ে আমি বলবো, যারা ভারতের জন্ম, ভারতীয় ভাষা মানে বাংলা ভাষায় কথা বলেন, বাংলাদেশের মতো বাংলা ভাষায় কথা বলেন, আর ভারতের কালচারের সঙ্গে এদের যথেষ্ট পরিচয় আছে, তার সত্ত্বেও এটা কী করে ভারত বিদ্বেষী হয়, কী করে ভারতের বিরুদ্ধাচরণ করে এসছে এতদিন, এটা আমি ভাবতে অবাক লাগে। এর উত্তর আমি খুঁজে পাই না। এখন বাংলাদেশে যেটা চলছে, এরা জানে যে বাংলাদেশ কীভাবে স্বাধীনতা লাভ করেছে, কত হাজার হাজার মুক্তিযোদ্ধা তাদের জীবন দিয়েছে, তাদের প্রাণ দিয়েছে, এবং ভারতেরও কত হাজার হাজার সৈনিক মুক্তিযুদ্ধের সময় 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা করতে ভারতের কত অবদান, কত সৈন্য ভারতে মারা গেছে। এরা বেমালুম ভুলে গেল যে ভারতের নুন পেঁয়াজ আলু ছাড়া এদের পেটে ভাত জুটবে না, খেতে পাবে না, সে ভারতের বিরোধিতা করছে। এটা তো আমি অন্যান্য নেতাদের মতো, আমিও অন্যান্য ভারতবাসীদের মতো আমি এই দাবিটা করি যে সব পণ্য বন্ধ করে দেওয়া হোক, বাংলাদেশে পাঠানো, বাংলাদেশে সব কিছু রপ্তানি বন্ধ করে দেওয়া হোক, ওকে সব সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ছেদ করে দেওয়া উচিত। কারণ তারা সাম্প্রদায়িকতার খেলা খেলছে, বেছে বেছে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে, জ্বলন্ত বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। এই যে নতুন যে তারেক রহমান, খালেদা জিয়ার বড় ছেলে, প্রাক্তন প্রেসিডেন্ট, প্রাক্তন পাক আর্মি সামরিক বাহিনী আধিকারিক, উচ্চ আধিকারিক জিয়াউর রহমান, এর বড় ছেলে তারেক রহমানের পার্টি, মানে খালেদা জিয়ার পার্টি বা তার স্বামী জিয়াউর রহমানের পার্টি, রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয় দল বিএনপি, তার এক নেতাকে মাথায় গুলি করে মেরে দিল গতকাল বাংলাদেশে। তাহলে এটা তো কাউকে ছাড়ছে না। যে সম্প্রীতি হিন্দু মুসলিমদের মধ্যে আছে, বাংলাদেশে ছিল, আমি নিজে গিয়ে দেখে এসেছি। আমি ঢাকাতে, আমি 1.5 মাস ছিলাম সেখানে আমার আত্মীয়র বাড়িতে। তো সেখানে আমি নিজে দেখেছি সেখানকার মুসলিম এবং হিন্দুর মধ্যে কোনো তফাৎ নেই। তারা গায়ে গা লাগিয়ে হাতে হাত রেখে তারা পরস্পর বসবাস করছে। আমি এরকম অনেক মুসলিম বাড়িতে গিয়েছি যারা
প্রচুর আমাদের খাতি করেছে। সেই বাংলাদেশের এই জামাত ইসলাম এই হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে একটা গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছে। এই পরিণতি যে কোথায় নিয়ে যাবে এদের নিজেদেরকে নিজেরা বুঝতে পারছে না। মাঝখানে হয়তো কিছু নিরীহ মানুষ নৃশংসভাবে খুন হয়ে যাচ্ছে। এই পরিণতি খুব খারাপ হবে। এই স্বাধীনতা বিরোধী কট্টরদের কিন্তু প্রতিষ্ঠাতার দায় কিন্তু এই জিয়াউর রহমানের এবং তার স্ত্রী খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার। এটা একদিনে কিন্তু এই জামাত ইসলাম যে আজকে মাথা চাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে, ইদানিং যে সাম্প্রদায়িকতা চলছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, বিশেষ বিশেষ সম্প্রদায়কে বাড়ি জ্বালিয়ে দেওয়া, খুন করা, হত্যা করা, ধর্ষণ করা, মন্দির মঠ আগুন লাগিয়ে দেওয়া, লুটরাট চালানো, এটা একদিনে হয়নি। এর পিছনে কিন্তু এই দুই স্বামী স্ত্রীর অনেক অবদান আছে। জিয়াউর রহমান প্রাক্তন প্রেসিডেন্ট প্রয়াত, এবং তার স্ত্রী প্রয়াত প্রাক্তন মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশে খালেদা জিয়ার। নাহলে আজকে বাংলাদেশে এই পরিস্থিতি হতো না। জামাত ইসলামকে ব্যান করে দেওয়া হয়েছিল, একদম মানে শূন্য করে দেওয়া হয়েছিল জামাত ইসলামকে। এই বঙ্গবন্ধুর কন্যা প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ, তাকে যখন আন্দোলন করে 5ই আগস্ট খুব সম্ভব 4 কি 5ই আগস্ট 2024 সালে যখন তাকে দেশ ছাড়া করা হলো, তাকে মেরেই দিত সেখানে। তারপরে কিন্তু এই জামাত ইসলাম এই মোহাম্মদ ইউনূসের বদান্যতায় আবার মাথা চাড়া দিয়ে উঠে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, অশান্ত পরিস্থিতি শুরু করেছে, তার জন্য জামাত ইসলাম এই সাম্প্রদায়িক দলটি এর জন্য 150%, 150% দায়ী। আর বাংলাদেশের স্বাধীনতার নামেই বা স্বাধীনতার পরেই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার, এবং 1975 সালে শেখ মুজিবুরকে হত্যার পরে বছর দুয়েক বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ ছিল। আর সেই সুযোগে জেলা শাসক যারা ছিল তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছিল। আর শুধু তাই নয়, সেখানকার যে সেনা শাসক এবং সেনা শাসক জেনারেল জিয়াউর রহমানের পাশে দাঁড়িয়ে স্বাধীনতার বিরোধিতাকারী এবং মুক্তিকামী মানুষের গণহত্যার নায়ক এই জামাত ইসলামী, নেজামি ইসলাম এবং মুসলিম লীগ, এই 3টা সাম্প্রদায়িক দল এদিকে সম্পূর্ণভাবে সহায়তা করেছিল, সাপোর্ট দিয়েছিল এই বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। আর এই যে মানে স্বাধীনতার বিরোধিতা করেছিল, প্লাস মুক্তিকামী মানুষদেরকে ধর্ষণ, গণহত্যা করেছিল, এই জিয়াউর রহমানের মদতে তাদের পাশে দাঁড়িয়ে, জিয়াউর রহমানের পাশে দাঁড়িয়ে এরা এই কাজটা করেছিল। তখন বাধা দেওয়া হয়নি, তাদের কোনো শাস্তি দেওয়া হয়নি। এই যে 3টে দল গণহত্যার এই যেগুলো হয়েছিল সেই সময়, এদের নায়ক ছিল এই জামাতে ইসলাম, মানে জামায়াতে ইসলামী, তারপরে নেজামি ইসলাম এবং মুসলিম লীগ, এই 3টে সাম্প্রদায়িক রাজনৈতিক দল। এতে কোনো নীতি আদর্শ ছিল না, এখনও নেই। আর এই সেনা শাসক থেকে রাষ্ট্রপতি হয়ে এই জিয়াউর রহমানও তাদের ডেকে নিয়ে এসে সরকারের নানা জায়গায় আশ্রয় দেয়। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে আমি এই ভিডিওটা করছি, আমার বন্ধুদের সঙ্গে জানানোর জন্য, আমার সাবস্ক্রাইবারদের, আমার শুভানুধ্যায়ীদের সঙ্গে শেয়ার করার জন্য। বাংলাদেশের আজকে এই ব্যবস্থাটা একদিনে ঘটনাটা ঘটেনি। আর বাংলাদেশে তাদের পা রাখার সুযোগ কিন্তু করে দেয় এই জিয়াউর রহমান তার শাসনকালে, খালেদা জিয়ার স্বামী। পরে
1979-তে বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচনে এদের একাংশ জিয়ার দল বিএনপি এবং বন্ধু মুসলিম লীগ এবং নেজামি ইসলামী প্রার্থী হিসেবে সংসদে যাওয়ার সুযোগ পেলেও জামাতের মাথা পাকিস্তানে আটকে থাকায় তারা ততটা সুবিধা নিতে পারেনি। জামাত ইসলাম যেমন বাংলাদেশেও আছে, তার মাথাটা কিন্তু এখনো পাকিস্তানে আছে। পাকিস্তানের সম্পূর্ণ মদতপুষ্ট এই সাম্প্রদায়িক দলটি জামায়াত ইসলাম। এদের প্রত্যেকটা কর্মী ধর্ষণে, গণহত্যায়, মানে সমাজবিরোধীমূলক কাজে, থানায় বলুন, দোকানপাট বলুন, বিশেষ সম্পদের বাড়িঘরে জ্বালিয়ে দেওয়ার পিছনে বলুন, এদের হাত আছে, এরা জড়িত। জিয়াউর রহমানের শাসনকালের শেষের দিকে 1980 সালে যখন অসুস্থ মাকে দেখার বাহানা করে পাকিস্তানের পাসপোর্টে 3 মাসের ভিসা নিয়ে স্বাধীন বাংলাদেশের মাটি স্পর্শ করেন জামায়াত ইসলামীর একদম কট্টর সাম্প্রদায়িক নেতা আমির গোলাম আজম। এগুলো জানা দরকার আপনাদের। আর এই পাকিস্তানের ফেরেনি কিন্তু, যখন মাকে দেখার অজুহাতে পাকিস্তান থেকে বাংলাদেশে এলো ভিসা নিয়ে, ট্যুরিস্ট ভিসা নিয়ে, সেটা এই জিয়াউর রহমানের আমলে, এবং তিনি তার সরকার একে সে আসতে সাহায্য করেছিল। তারপর কিন্তু এই গোলাম আজম আর পাকিস্তানে ফিরে যায়নি, তিনি বাংলাদেশে থেকে গেলেন। পাসপোর্ট ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরও, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও তাকে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বাংলাদেশের প্রবেশের পরে এক সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কে বলতে পারে যে এই যে গোলাম আজম বা আমির গোলাম আজম, যাকে এককালে জিয়াউর রহমান আশ্রয় দিয়েছেন পাকিস্তানে থেকে বাংলাদেশে এসে থাকার জন্য অবৈধভাবে, সে বাংলাদেশের নাগরিক নয়, তারই তত্ত্বাবধানে, কে বলতে পারে এরকম একটা অভিযোগ আছে, তারই তত্ত্বাবধানে ওই চট্টগ্রামে একটা বিশেষ অনুষ্ঠানে এই তখনকার বাংলাদেশের সর্বময় কর্তা, প্রভাবশালী, ক্ষমতাবান সামরিক উচ্চ আধিকারিক, বিএনপির প্রতিষ্ঠা, বাংলাদেশ জাতীয় পার্টি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বাংলাদেশ জাতীয় দল এর প্রতিষ্ঠাতা, তখন তৎকালীন বাংলাদেশের একদম মানে হর্তাকর্তা, বিধাতা, প্রভূত ক্ষমতার অধিকারী জিয়াউর রহমানকে মেরে দেওয়া হয় একটা সার্কিট হাউসে চট্টগ্রামে। বলে না, গলা দুধ খাইয়ে কালসাপ পোষা, ছোবল সে মারবে। যার চরিত্র, সে ছোবলটা মারবে তার আশ্রয়দাতাকে, তার সাহায্যকারীকে। মেরেছেও তাই, ঘটেছেও তাই। আমরা সে মুঘল সাম্রাজ্য থেকে মুসলিম ইতিহাস যদি আমরা দেখি, সব দেখেছি আমরা। দারা বলুন, শাহজাহান বলুন, জাহাঙ্গীরের ঘটনা বলুন, আকবরের ঘটনা, সব এই ঘটনা। কেউ কাউকে ক্ষমতার লোভটা এতটাই, নিজের বাবাদেরকে, নিজের ছেলেদেরকে পর্যন্ত রেয়াত করেনি। এবার দেখুন, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে তদানীন্তন সেনাপ্রধান এই হুসেইন মোহাম্মদ এরশাদ যখন শাসন ক্ষমতা দখল করল, এই জিয়ার দলের অতি কট্টরদের পাশে ডেকে নেন এই মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ এহসান এরশাদ। তিনি বুদ্ধি করে কি করলেন, যখন জিয়াউর রহমান মারা গেলেন, তাকে যখন মেরে দেওয়া হলো, তখন তিনিও সামরিক বাহিনীর একজন উচ্চ আধিকারিক অফিসার ছিলেন। তিনি যখন এই পাকিস্তানের প্রেসিডেন্ট পদে বসলেন, তিনি কি করলেন, বুদ্ধি করে জিয়াউর রহমানের এই বিএনপি দলের অতি যারা কট্টর, তাদেরকে তার দলে আহ্বান করলেন তার সাথে থাকার জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য। আর সুযোগ হাতছাড়া করেনি কিন্তু জামায়াত ইসলামও। পরে এই এরশাদ বিরোধী আন্দোলনের সময়
আওয়ামী লীগ এবং বিএনপি জোটের সমান্তরাল কর্মসূচির সময়ে আলাদাভাবে মাঠে নামে জামায়াত ইসলাম। সেই সময় এই এরশাদের বিরুদ্ধে 7 পার্টির জোট হয়েছিল। আর তার সঙ্গে প্রধান যেটা অবাক ব্যাপার, এই খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয় দল বা বিএনপি এবং আওয়ামী লীগ, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত আওয়ামী লীগ একসঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল এই জামাতে ইসলামের বিরুদ্ধে তৎকালীন সময়ে। আর এই মোহাম্মদ হোসেন এরশাদের দলের বিরুদ্ধে, মানে শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটা মন দিয়ে শুনবেন আর একটু ভাববেন। আমি বাংলাদেশের ইতিহাসটা একটু বলে দিতে চাই, এই তদানীন্তন যা ঘটনাগুলো ঘটছে। আরেকটা কথা, এই যে মোহাম্মদ হোসেন এরশাদ যখন তার সরকারের পতন ঘটল, ঠিক তারপরে 1991 সালের ভোটে বিজয়ী হয়ে এই খালেদা জিয়া কট্টরদের ফের দলে ফেরাতে নামেন। তার দলের যেসব কট্টরপন্থীরা যোগ দিয়েছিল এরশাদের দলে, তাদেরকে আবার খালেদা জিয়া কী করলো, তার দলে আহ্বান করে তার দলে নিয়ে এলেন কট্টরপন্থীদের। আর এই ঢাকঢোল পিটিয়ে নাগরিকত্ব ফিরিয়ে দেন জামাত ইসলামের মাথা, একদম কট্টরপন্থী সমাজবিরোধী গোলাম আজমকে। কে করলেন সেটা? এই জিয়াউর রহমানের স্ত্রী, প্রয়াত প্রথম বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজকে এটা বলছি, ঘটনাগুলো জানাচ্ছি আপনাদের, যে খালেদা জিয়া ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নয়াবস্তিতে জন্মেছিলেন। পড়াশোনাটা তিনি প্রাথমিকভাবে সেখানেই করেছিলেন, সেখানকার হাই স্কুলে। সেখানে হেডমাস্টার পর্যন্ত নথি দেখে বলেছেন হ্যাঁ। এবং তাদের প্রতিবেশী যারা ছিলেন ছোটবেলা, তারা এখনও কজন বেঁচে আছে, তারাও বলেছে হ্যাঁ, আমরা খালেদা জিয়াকে পুতুল বলে ডাকতাম, একসঙ্গে খেলেছি আমরা। বাড়িটা আমি ছবিটা দেওয়ার চেষ্টা করব, যদি পারি আমি খালেদা জিয়ার বসত বাড়ির ছবিটা আমি দেওয়ার চেষ্টা করব। পরে সেটা অবশ্য বিক্রি হয়ে যায়, একজন হিন্দু লোকই বাড়িটা কিনে নেয়। কিনে নেওয়ার পর তারপরে দেশভাগের পর খালেদা জিয়ার বাবা এই পশ্চিমবঙ্গ থেকে দেশভাগের পর ওপারে চলে যান। দেখুন, ভারতের সংস্কৃতির মানুষ এরা কি করে ভারত বিদ্বেষী হয়ে গেল, আমি যতগুলো নাম বললাম। আর এখন যেটা চলছে, একমাত্র বঙ্গবন্ধু আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও তার বংশধর ছাড়া এরা প্রত্যেকেই কিন্তু ভারত বিরোধী দলদের মদত দিয়ে এসেছে, সাহায্য করে এসেছে, তাদের আশ্রয় দিয়েছে, তাদের বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে। এর যে কারণটা, শুধু ক্ষমতা দখল করতে হবে। আর যার যেখানে জন্ম নিলাম, যার পরিবেশে মানুষ হলাম, যে দেশের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো, তাদের ভাষা আমার ভাষা এক, বাংলা ভাষায় কথা বলি, ভুলে গেল যে সেই দেশের বিরুদ্ধে আমি বিরোধিতা করছি যার সঙ্গে আমার একটা যোগ ছিল, নারীর একটা যোগ ছিল, শেকড়টা আমার সেখান থেকে এসছে। এইবার এই যে ঘটনাটা আমি বললাম আপনাকে, এই যে একদম জামায়াত ইসলামের কট্টর সমাজবিরোধী নেতা বলতে পারে, এই গোলাম আজমকে যখন জিয়াউর রহমানের তত্ত্বাবধানে মানুষ হল, আর তাকে এসে এখানে পুরো নাগরিকত্ব দিয়ে দিল ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া তার প্রধানমন্ত্রীত্বকালে। এইবার গোলাম যখন আজমকে নাগরিকত্ব ফিরে পাওয়ার ঠিক বছর দেড়েকের মাথাতেই
আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে জামাতের ইসলামকে ক্ষমতা থেকে টেনে নামায়, জামাত ইসলাম ক্ষমতা থেকে টেনে নামায় এই খালেদা জিয়াকে। এদের ইতিহাসটা দেখুন, সে মোগল সমাজের ইতিহাস থেকে শুরু করে তফাৎ পাবেন না আপনি। আওয়ামী লীগ এবং জামাত ইসলাম সেই সময় একটা জোট বেঁধেছিল খালেদা জিয়ার বিরুদ্ধে। আর সেই জামাত ইসলাম, সেই গোলাম আজম, যাকে দুধ কলা দিয়ে পুষেছিল জিয়াউর রহমান এবং তার স্ত্রী খালেদা জিয়ার পার্টি, এবং খালেদা জিয়ার তাদের মদত ছিল, তারা ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে সেই খালেদা জিয়া, যে তাকে নাগরিকত্ব দিল, আর যে জিয়াউর রহমান তাকে পাকিস্তানে নিয়ে এসে এখানে থাকার ব্যবস্থা করে দিল বাংলাদেশে, এই দুজনের দলের বিরুদ্ধে দাঁড়ালো এবং আওয়ামী লীগের সঙ্গে জোট করে সেই খালেদা জিয়াকে নির্বাচনে হারিয়ে দিয়ে তাকে গদি থেকে টেনে নামিয়ে দিল। এইটা হচ্ছে চরিত্র। আর তারপরে কি ব্যাপারটা হলো, তারপরে ব্যাপারটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করি একটু। তারপরে এই যে জামাত ইসলাম যখন খালেদাকে টেনে নামিয়ে দেয়, আওয়ামী লীগ এবং জামাত ইসলাম ভোটে একসঙ্গে লড়াই করলো, তারপরে কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যেভাবে জামাত ইসলামের বিরুদ্ধে অভিযানে নামে, ফের এই বিএনপির কাছে ছুটে যায় জামাতে ইসলামের সেই কট্টর নেতা গোলাম আজম। আর এই গোলাম আজম যখন আবার বিএনপির কাছে গিয়ে হাত পাতে, যখন তাকে ক্ষমতায় এসে, কারণ জানেন আওয়ামী লীগ কখনো ভারত বিদ্বেষী ছিলেন না, শেখ হাসিনা ওয়াজেদ এবং তার বাবাও, এরা ভারতের পরম বন্ধু, ভারতের পরম মিত্র, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়, যিনি সৈন্য পাঠিয়ে বাংলাদেশটা স্বাধীন করার সাহায্য করেছিলেন, বাংলাদেশকে স্বাধীনতা ফিরে পেতে। তারপরে কিন্তু যখন খালেদা জিয়াকে নির্বাচনে যখন তাকে হারিয়ে দিল, তখন কিন্তু জামাত ইসলামকে মাথাচাড়া দিতে সাহায্য করেনি শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশে। সেই জামাত ইসলাম নিষিদ্ধ করলো, ব্যান করে দিল, এবং তার যত সমাজবিধিমূলক কাজকর্ম প্রত্যেক দলের সাম্প্রদায়িক নেতাকর্মীদেরকে জেলে ঢোকানোর বিচার করে জেলে ঢোকানোর ব্যবস্থা করেছিলেন এই শেখ হাসিনা। তখন কি করলেন এই জামায়াত ইসলামের কট্টর নেতা, কট্টরপন্থী ভারত বিদ্বেষী গোলাম আজম, পাকিস্তানপন্থী গোলাম আজম আবার বিএনপির খালেদা জিয়ার কাছে গিয়ে পা ধরে বলল, আমি আপনার দলে আবার আসতে চাই। এইবার যখন 1999 সালে জামায়াত ইসলাম জাতীয় পার্টি মানে বিএনপি ও ইসলামী জোট একসঙ্গে করে খালেদা জিয়া 2001 সালের ভোটে আওয়ামী লীগকে পরাজিত করে, ব্যাপারটা বুঝবেন। সে বছর বা সেইবার খালেদার সরকারের প্রভাবশালী দুটো মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল এই ইসলামিক কট্টর ভারত বিদ্বেষী পাকিস্তানপন্থী জামায়াত ইসলামকে। সরকারের স্থান দিয়েছিলেন এই খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া। অর্থাৎ খালেদার হাত ধরে সরকারের শরিক হওয়ার সুযোগ পেল এই কট্টর মৌলবাদী এবং সাম্প্রদায়িক শক্তি এই জামায়াত ইসলাম। রাষ্ট্রবিজ্ঞানীদের একাংশ মতে জামায়াত ইসলামকে সরকারের সঙ্গী করা ছিল খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে ব্লান্ডার মিস্টেক, সবচেয়ে বড় ভুল। এবং জামায়াত ইসলামের অতি উৎসাহী কিছু পদক্ষেপের কারণেই ভারতে অসম রাজ্যে বিদ্রোহীদের বাংলাদেশের আশ্রয় এবং অস্ত্র গোলা বারুদ তুলে দেওয়ার জন্য অন্যতম অতি উগ্র কট্টরপন্থী তকমা বিএনপির গায়েও সেটে গিয়েছিল।
বিএনপি ধোয়া তুলসী পাতা নয়। আর সেই ক্ষত ধরেই 2007 সালে 1/11 রাজনৈতিক পট পরিবর্তনে ফের গভীর সংকটে পড়ে যায় এই বাংলাদেশ জাতীয় দল বা বিএনপি, খালেদা জিয়ার দল। তবে -2 ফর্মুলার রাজনীতি বলতে আওয়ামী লীগের সর্বময় কর্ত্রী নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টি বা বিএনপির সর্বময় নেত্রী বেগম খালেদা জিয়া, এই দুজনকে বাদ দিয়ে যে কাজটা করা হয় তাকে -2 বলা হচ্ছে সেখানকার ভাষা, সাংবাদিকদের ভাষা। এইবার এই যে -2 ফর্মুলার রাজনীতি, গ্রেপ্তার, কারাবাস, কোনো কিছুতেই খালেদা জিয়াকে অপান্তীয় করা যায়নি। তাকে একদম রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যায়নি, নিশ্চিহ্ন করা যায়নি। তারপরে দেশান্তরে যাওয়ার নানা চাপ উপেক্ষা করেও তিনি বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, খালেদা জিয়া বলেছেন। এটা ঠিক। সেই সময় যতই তিনি ভারত বিদ্বেষীমূলক সাম্প্রদায়িক দলের সাথে হাত মিলান বা ভারত বিদ্বেষীমূলক কিছু কিছু উক্তি বা কাজকর্ম তিনি দেখিয়েছিলেন তার শাসনকালে, তবে একটা কথা তিনি মাটি কামড়ে বাংলাদেশে পড়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাব না। বিদেশে পালিয়ে যাওয়ার রাস্তা তার ছিল, জায়গা ছিল থাকার, বিশেষ করে ইংল্যান্ডে। তিনি কিন্তু বাংলাদেশ ত্যাগ করেননি। শেষ জীবন পর্যন্ত তিনি মাটি কামড়ে পড়েছিলেন। অসুস্থতার জন্য বেশ কিছু বছর তিনি চিকিৎসায় ছিলেন ইংল্যান্ডের হাসপাতালে, এটা ঠিক কথা। কিন্তু পাকাপাকিভাবে নিজের জীবনকে তুচ্ছ করেও, জানকে বাজি রেখেও তিনি তার পার্টি ছেড়ে বা পার্টির শীর্ষস্থান পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে তিনি পালিয়ে যাননি। এটা ঘটনা। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে ক্ষমতার লোভ, বড় লোভ, যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। ক্ষমতার লোভ খুব বড় লোভ, যার জন্য বেগম জিয়া বলেছিলেন যে আমার ঠিকানা একমাত্র বাংলাদেশ, আমার বাইরে কোনো দেশে গিয়ে থাকার মতো আমার কোনো ঠিকানা নেই। গত বছর আগস্টে 2025 গণ অভ্যুত্থানে ক্ষমতা থেকে আওয়ামী লীগের বিদায়ের পরে গত বছর আগস্ট মাসে যখন 2025 খুব সম্ভব, যখন গণ অভ্যুত্থান হলো এবং গণ অভ্যুত্থানে যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো এবং শেখ হাসিনা ওয়াজেদ প্রাণ নিয়ে দেশ ছাড়তে বাধ্য হলেন, সেই সময় তারপরে বিএনপি মানে বাংলাদেশ জাতীয় পার্টি বা জাতীয় দল, এই বিএনপির পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে সামনে এসে দাঁড়িয়েছিল কি জানেন? জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছত্র ছায়ায় ডালপালা মেরা এককালের খুব সহৃদ্র, একদম আন্তরিক শরীয়র আত্মা বন্ধু এই গোলাম আজমের জামায়াত ইসলাম। এই গোলাম আজম অবশ্য নেই, মারা গেছেন, কিন্তু তার সন্তান এবং তার সহযোদ্ধারা এখন আওয়ামী লীগবিহীন বাংলাদেশে তারেক রহমানের এই বিএনপির বৃহত্তম একটা প্রতিপক্ষ। এখানে মোহাম্মদ ইউনিস বা তার যে তৈরি আরেকটা জঙ্গি দল এনসিপি তৈরি করেছেন, হালে পানি পাবে না। দেখা যাক এবছর 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তো বলেছে ভোট হবে ফেব্রুয়ারি মাসে, ততদিন পর্যন্ত কি পরিস্থিতি হয় আর মোহাম্মদ ইউনিসের কি পরিস্থিতি হয় সেটা সময় অপেক্ষা আমরা দেখব ভারতবাসী হিসেবে। এখনই এই মোহাম্মদ ইউনিসের যে তৈরি একটা মৌলবাদী দল, রেডিকাল একটা পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে এনসিপি, তার তো প্রায় 40-50টা নেতা বা নেত্রী, যারা সেই সময় আন্দোলন করে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল, খুন খারাপি অনৈতিক কাজের তারা সাক্ষী জড়িত, তারা এক এক করে তাদের পদ থেকে পদত্যাগ করছে।
আর সবচেয়ে যেটা নপুংস ঘটনা, যে বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধানের ভূমিকা, তাকে নপুংস হিজড়া ছাড়া কি বলা যাবে? তা সে যদি যে সেনাপ্রধান বাংলাদেশের আছেন, তিনি কড়া হাতে যদি এটা দখল নিতে পারতেন, আজকে এত নিরীহ মানুষের প্রাণহানি হতো না, এত সরকারি সম্পত্তি, এত ঘরবাড়ি ধ্বংস হতো না। কিন্তু তিনি করেননি। ভয় হোক বা তার যোগ্যতা নেই তার জন্য হোক, তিনি কিন্তু সেই জিনিসটা হস্তক্ষেপ করেননি বাংলাদেশের সেনাপ্রধান। আর আরেকটা কথা হচ্ছে যে তারেক রহমান বলছেন মানুষ ৭১-এই জামাত ইসলামকে চিনেছিলেন। এখন আবার ঠিক উল্টো সুর, মানে যেটা ঠিক ভারতের সপক্ষে খানিকটা বলা বলে, সেরকম বলছেন জিয়াউর রহমানের, প্রয়াত জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান, যে ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ চলছিল, তখন জামায়াত ইসলামের বিরোধিতা করেছিল। এই চরিত্রটা বাংলা মানুষ জানে, মানে বাংলাদেশের মানুষ জানে, এটা তারেক রহমান বলছেন। আর তারেকের বাবা মা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া কি সত্যি এটি উপলব্ধি করতে পেরেছিলেন তার জীবিতকালে? আর জামাতে ইসলামকে ঠিকভাবে কি চিনতে পেরেছিলেন যে এটা একটা সাম্প্রদায়িক শক্তি এবং পরবর্তী এরাই তাদের ক্ষতির একটা প্রধান কারণ হয়ে দাঁড়াবে? একদম বুঝতে পারেননি, বা বুঝেছেন হয়তো নিজের স্বার্থে, ক্ষমতার স্বার্থে তারা তাদেরকে প্রশ্রয় দিয়েছিলেন, যার জন্য আজকে তাদের এই অবস্থা হলো। ক্ষমতা থেকে বিচ্যুত হলে জিয়াউর রহমান তো ওইভাবে অপঘাতে মারা গেলেন, জিয়াউর রহমান। আর বেগম খালেদা জিয়া নানা রকম দুর্নীতির অভিযোগে জেল খেটে খেটে দুরারোগ্য ব্যাধিতে জীর্ণ দীর্ণ হয়ে তিনি ৯০ বছর বয়সে মারা গেলেন। এই হচ্ছে বাংলাদেশের ইতিহাস। তারপর তো মোহাম্মদ ইউনূস এসছে, একটা অযোগ্য, লোভী, দুর্নীতিগ্রস্ত একটা ৯০ বছরের বৃদ্ধ, গদিটাকে আঁকড়ে রাখার জন্য সেই যত রকম অন্যায় এখনো পর্যন্ত তার নেতৃত্বে, তার ক্ষমতায় থাকা একটা ইন্টারিম গভর্নমেন্ট যাকে বলে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি তার অযোগ্যতার পরিচয় পদে পদে দিয়ে যাচ্ছেন। তিনি জানি না তেনার পরিস্থিতি কী হবে, তিনি জীবিত থাকতে পারবেন কিনা, বা জীবিত অবস্থায় সুস্থভাবে তিনি বাঁচবেন কিনা বলতে পারছি না। তার কারণ বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়ানক, কখন কি হয় বলা মুশকিল। তবে এটুকু জানবেন, পাপ বাপকেও ছাড়ে না। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগলো। আপনার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, it's my earnest request to you all, please subscribe, like and share my YouTube channel Struggler Day, along with the follow my Facebook account Shopon Kumar Day. বাই বাই, টাটা। আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর কোনো টপিকের সঙ্গে।